আমার স্বামীর ডায়েরির ভাঁজে আমার বড় বোনের ছবি দেখে আমার পুরো পৃথিবী থমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আজ আমাদের পঞ্চম বিবাহবার্ষিকী। কত সারপ্রাইজই না প্ল্যান করেছিলাম, কিন্তু নিজের সারপ্রাইজ হয়ে গেলাম। ডায়েরিতে খুব সুন্দর করে লেখা ছিল, ভালোবাসি প্রিয়তমা। বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। পুরো ডায়েরিতে হাজারো প্রেমের বর্ণনা লেখা। আমার স্বামী আর আমার বড় বোনের প্রতিটা ডায়েরির পাতা যেন তাদের এই ভালোবাসার সাক্ষী। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছিল আমার। মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই যেন মিথ্যে। খুব রাগ হচ্ছিল তাদের উপরে, এভাবে আমাকে ঠকানো হলো। হঠাৎ চোখ পড়ল ডায়েরির শেষ পাতায়। আমাদের ভালোবাসা এইভাবে ভুলে গেলে? আমার প্রথম ভালোবাসা তুমি, আমার প্রথম অনুভূতি তুমি। আমাকে এভাবে ঠকালে কেন? এমন কেন করলে আমার সাথে? তোমরা দুই বোন মিলে আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিলে। যেদিন তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব বলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তার আগেই তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে যে আমার পুরো পৃথিবীটাই থমকে গেল। তুমি আমাকে বললে তিন্নি নাকি আমাকে ভালোবাসে, আমি যাকে ওকেই বিয়ে করি। তোমার আদরের ছোট বোনের কোনো আবদার তুমি অপূর্ণ রাখনি, আজও রাখবে না। তখন খুব বলতে ইচ্ছা করছিল, আমাকে কি তোমার খেলনা মনে হয়? তোমার ছোট বোন চেয়েছে আর তুমি দিয়ে দেবে। যাকে ছোট থেকে নিজের বোন ভেবেছি তাকে কিভাবে বিয়ে করব? আর আমাদের এতদিনের ভালোবাসার কোনো দাম নেই। বাট কিছু বলতে পারিনি ওই দিন। কোনো কথা যেন বের হচ্ছিল না। তুমি কান্নারত অবস্থায় যখন আমাকে জড়িয়ে ধরে বললে আমি যাতে তোমার ছোট বোনকে বিয়ে করে নেই, বিশ্বাস করো মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলি। এর থেকে ভালো হতো আমাকে খুন করে ফেলতে নিজের হাতে। যখন তুমি বললে আমি তিন্নিকে বিয়ে না করলে তুমি সুসাইড করবে, তখন আমার তোমাকে দুনিয়ার সব থেকে স্বার্থপর মানুষ মনে হচ্ছিল। তিন্নিকে বিয়ে না করার কোনো রাস্তা তুমি খালি রাখো নাই আমার জন্য। যাওয়ার সময় তুমি যখন বলেছিলে ভালো থাকবে, তুমি তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ অনেক ভালো থাকবো। ভালো থাকার জিনিসটাই তো আমার থেকে কেড়ে নিলে তুমি। আর কিছু লেখা নাই। দীর্ঘ এতগুলো বছর পর এমন অপ্রিয় সত্য সামনে আসবে কোনোদিনও ভাবতে পারিনি। আমি যেন পাথর হয়ে গিয়েছি। এত বড় পাপ আমার দ্বারা হয়ে গেল। সাফওয়ান আমার স্বামী, সম্পর্কে আমার খালাতো ভাই। ছোট থেকে আমি তাকে ভালোবাসতাম। সাফওয়ান আর আমার আপু ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। সারাক্ষণ ঝগড়া করত। কখনো বুঝতে পারিনি তাদের ভালোবাসার গভীরতা। হয়তোবা নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তাদেরটা চোখেই পড়েনি। আপু আমার থেকে 3 বছরের বড়। একদিন সাহস করে আপুকে বলেই ফেলেছিলাম, আমি সাফওয়ান ভাইকে অনেক ভালোবাসি, ওকে না পেলে মরেই যাব। আপু ওই দিন শুধু একটা মলিন হাসি দিয়েছিল। বুঝতে পারিনি ওই হাসির পিছনে লুকোনো তীব্র কষ্ট। আপু আমার কোনো চাওয়া অপূরণ করেনি, এমন কোনো দিন হয়নি। তাই আমি শিওর ছিলাম সাফওয়ান ভাইকে আমি পাবো। আহা কত খুশিই না ছিলাম। দুইটা মানুষকে জ্যান্ত মেরে ফেলেছি, কখন তা খেয়ালই করিনি। তার 2 সপ্তাহ পর সাফওয়ান ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হলো। আপুই সব ম্যানেজ করেছিল। এত খুশি ছিলাম তখন। আমার আপু স্কলারশিপও পেয়ে গেল কানাডা যাওয়ার। তখন বুঝিনি যে আপু কেন এত জলদি যেতে চাচ্ছে। আমার বিয়ের পরের দিন আপু কানাডায় চলে গেল। খুব কান্না পাচ্ছিল ওই দিন। আপু আর কোনো দিনও দেশে আসে নাই। বাবা মাকেও ওখানে নিয়ে গিয়েছে। আপু আজও বিয়ে করেনি। তার কারণ এতদিন না জানলেও আজ স্পষ্ট হয়ে গিয়েছে। ত্যাগ করে খুব মহান হয়ে গেলি রে তুই। সাফওয়ান আপুর নাম অবধি শুনতে পারতো না। এটা নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি। সাফওয়ান আমাকে সব দিয়েছে, কোনো দিন কিছুতে কমতি রাখিনি। কিন্তু তবুও কোথাও যেন একটু কমতি ছিল, সেটা হলো ভালোবাসার। ও এখনও আপুকেই ভালোবাসে। আমার প্রতি আছে মায়া, দায়িত্ববোধ। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। আপু আর সাফওয়ান অনেক মহান। তাদের মহান হওয়ার চক্করে আমাকে বড্ড ছোট করে দিয়েছে নিজের কাছে। পিছন থেকে আমার 2 বছরের মেয়ে আমার শাড়ির আঁচল ধরে টানছে। ওকে কোলে নিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ডায়েরিটা যেখানে ছিল সেখানেই রেখে দিলাম। নামাজ পড়তে বসে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলাম আল্লাহর কাছে।
মনে হচ্ছে আপু আর সাফওয়ানের পায়ে ধরে মাপ চাই। এই পাপের কোনো ক্ষমা হয় না, যা আমি অজান্তেই করে ফেলেছি। তিন্নি নিজের ডায়েরিটা রেখে দিল 15 বছর পর। তিন্নি আর সাফওয়ান খুব সুখে আছে। সাফওয়ান তিন্নিকে এখন অনেক ভালোবাসে। তাদের আরও একটা ছেলেও হয়েছে। তিন্নি বড় আপুর ছবির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসলো। এই হাসির পিছে লুকিয়ে আছে না বলা অনেক রহস্য। রেসপন্স পেলে পরের পর্ব দিব, আগামী পর্বে শেষ করে দিব। তিন্নি বড় আপুর ছবির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসলো। আমি জানতাম তুই আর সাফওয়ান ভাই একজন আর একজনকে ভালোবাসতি, কিন্তু আমি যে সাফওয়ানকে বড্ড ভালোবাসতাম রে। কিন্তু সাফওয়ানের মনে তো শুধু তুই ছিলি রে। আমি তোর থেকে 1000 গুণে সুন্দর, কিন্তু তাও সাফওয়ান শুধু তোকেই ভালোবাসতো। নিজের ভালোবাসা নিজের করে কেই না পেতে চায়। আর তুই তো ছিলি ইমোশনাল ফুল। তোর সামনে একটু কান্নাকাটি করে সাফওয়ানকে চেয়েছি বলে তুইও সাফওয়ানকে আমাকে দিয়ে দিলি। তুই বড্ড বোকারে। আর তোর স্কলারশিপ ওইটা আমি আমার ফ্রেন্ডের বাবাকে দিয়ে করিয়েছিলাম, কারণ আমি চাইনি তুই আমাদের কাছে থাকিস। তুই যাতে দূরে চলে যাস, তুই এতই বোকা যে সব ছেড়ে ছুড়ে চলে গেলি। কিন্তু বিয়ে করেও যেন আমি সাফওয়ানকে পেলাম না পুরোপুরি। ওর মনে শুধু তুই ছিলি। তাই তো আমি আরও একটা প্ল্যান করলাম। আমার যে পার্সোনাল ডায়েরিটা আছে, যেটাতে আমি সাফওয়ানকে নিয়ে হাজারো কথা লিখি, ওটাতে আমি এমনভাবে সব লিখলাম যেন আমি কিছুই জানি না তোদের সম্পর্কে। সাফওয়ানের ডায়েরি পড়ে সব জানতে পেরেছি। জানার পর আমি অনেক অনুতপ্ত, অনেক কষ্ট পাচ্ছি। লিখে এমন জায়গায় রাখলাম যেন সাফওয়ান তা পড়ে। আর তাই হলো, সাফওয়ান তা পড়ে নিল। ওই দিন প্রথম সাফওয়ান আমাকে গভীরভাবে জড়িয়ে ধরেছিল। আমি প্রথম তার ভালোবাসা অনুভব করতে পারি। তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। তিন্নি একটা তাচ্ছিল্যের হাসি দিল। আড়াল থেকে নিয়ামা সব শুনে ফেলল। নিয়ামা তিন্নি আর সাফওয়ানের মেয়ে। ও কোনোভাবেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। নিয়ামার চোখ বেয়ে পানি পড়ছে। এত নিচু মনের মানুষ ওর মা এইভাবে ঠকালো সবাইকে। নিয়ামা সিদ্ধান্ত নিল ও কানাডা চলে যাবে ওর খাম্মির কাছে। নিয়ামা তার বাবাকে বলে পাড়ি জমালো কানাডায় তার খাম্মির কাছে। তিনি অনেক কান্না করেছিল সেদিন, কিন্তু নিয়ামার মন গলেনি। ওই দিনের পর থেকে নিয়ামা তিন্নির সাথে আর কথা বলেনি। তিন্নি 1000 চেষ্টা করেও পারেনি কথা বলাতে। 4 বছর পর আজ নিয়ামার বিয়ে তারিকার বন্ধুর ছেলের সাথে। সাফওয়ান কানাডায় গিয়েছে মেয়ের বিয়ের জন্য। নিয়ামা সাফ জানিয়ে দিয়েছে তার মা আসলে সে এই বিয়ে করবে না। নিয়ামার জিদ অনেক বেশি, মায়েরই তো মেয়ে বলে কথা। দীর্ঘ 24 বছর পর সাফওয়ান আর তারিকার দেখা হয়। দুইজনের চেহারাতেই বয়সের ছাপ পড়েছে, চুলে পাক ধরেছে। আজও তাদের মনে পড়ে প্রথম ভালোবাসার অনুভূতি। এত বছরেও তাদের ভালোবাসা কমেনি। প্রথম ভালোবাসা কি আর ভোলা যায়? সাফওয়ান তারিকা এটাকে ভাগ্যের নির্মম পরিহাস বলেই মেনে নিয়েছে। নিয়ামার বিয়ে হয়ে গেল। সাফওয়ান আবার বাংলাদেশে ফিরে এলো। সময়ের মতো সময় অতিবাহিত হলো। তিনি আজও জানে না তার অপরাধটা কী। তার মেয়ে তাকে এইভাবে ছেড়ে চলে গেল কেন? তবে সে এটা বুঝে গিয়েছে প্রকৃতি প্রতিশোধ নিতে পছন্দ করে। প্রকৃতি ফাঁকা স্থান পূর্ণ করতে পছন্দ করে। অনেক বছর আগে তিন্নি যেভাবে তারিকার কাছ থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আজ কোনো এক অজানা কারণে তার মেয়ে তার থেকে দূরে, যার কারণ আজও খুঁজে বেড়ায় তিন্নি। তাই তো আজ তার কাছে সব থাকতেও তার অমূল্য ধন তার মেয়ে তার কাছে নেই। আর তিন্নির ছেলে তার বউকে নিয়ে কানাডাতেই থাকে চাকরির জন্য। তারিকার সাথেই আজ তিন্নির ইচ্ছা করে তার ভুল শুধরাতে, কিন্তু তা কি আর কোনো দিন সম্ভব? পাপ বাপকেও ছাড়ে না। তিন্নির পাপের শাস্তি সে পেয়ে গেল। আজ তার থেকে তার ছেলে মেয়েরা দূরে। সাফওয়ানও মারা গিয়েছে 1 বছর হলো। তারিকা অনেকবার বলেছিল সে যাতে কানাডা চলে আসে, কিন্তু তিন্নি যায়নি। তার বিবেক তাকে যেতে দেয়নি। এত বড় পাপ সে করেছে যার কোনো ক্ষমা হয় না। নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।